আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের অর্থনীতির একেবারে হৃৎপিণ্ড, তৈরি পোশাক শিল্প। এই শিল্পের জন্য একটা বিস্তারিত পরিকল্পনার কথা বলা হচ্ছে। তবে এটা শুধু একটা শিল্পের কথাই নয়, বরং এর পেছনে আছে পুরো দেশকে নতুন করে জাগিয়ে তোলার একটা বড় স্বপ্ন। চলুন ব্যাপারটার একদম ভেতরে গিয়ে দেখি। আমাদের আজকের আলোচনার পথটা কেমন হবে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কেন বলা হচ্ছে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এরপর জানব এই ভাবনার পেছনের দর্শনটা কি। সেখান থেকে আমরা সরাসরি চলে যাব গার্মেন্টস শিল্পের জন্য রাখা 5টি দাবিতে। তারপর দেখব কিভাবে 3 ধাপে এই দাবিগুলো বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। আর সবশেষে এর মাধ্যমে একটা নতুন অর্থনীতির কি ছবি আঁকা হচ্ছে সেটাও আমরা আলোচনা করব। তো শুরুতেই প্রশ্ন আসে, এই পরিকল্পনার দরকারটা ঠিক কখন পড়ল? বলা হচ্ছে এটা এমন একটা সময় সামনে এসেছে যখন আমাদের জাতিগতভাবে নিজেদের দিকে ফিরে তাকানো বা একটা গভীর আত্মপর্যালোচনা করাটা খুব জরুরি হয়ে পড়েছে। এই পুরো আলোচনার সুরটা কিন্তু বেঁধে দেয় উৎসের একটা কথাটা হলো, প্রতিটি জাতির জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তার বর্তমান চ্যালেঞ্জগুলোর ভার একটা মৌলিক পুনর্মূল্যায়নের দাবি জানায়। কথাটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না? তো এই যে বড় বড় কথা, এই দর্শন, এর উৎসটা কোথায়? উৎসটা হলো দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটা বই। তবে এটাকে শুধু একটা বই হিসেবে দেখলে হবে না। বলা হচ্ছে এটা নাকি জাতীয় রূপান্তরের একটা ইশতেহা। আচ্ছা, তাহলে এই বইতে ঠিক কী ধরনের রূপকল্পের কথা বলা হয়েছে? একে একটা নামও দেওয়া হয়েছে, রেভলিউশন ফর রেজুভেনেশন, মানে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব। আসলে এই ভিশনটা তো এমনি এমনি আসেনি। এর পেছনে আছে দেশের কিছু গভীর, শেকড় গেড়ে বসা সমস্যা। যেমন ধরুন, দারিদ্র্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সামাজিক অবিচার আর ভয়ঙ্কর বৈষম্য। আর ঠিক এই চ্যালেঞ্জগুলোকেই সামলানো এই পরিকল্পনার মূল লক্ষ্য। আর এর চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু বেশ বড়। বইটাতে বলা হয়েছে এর লক্ষ্য হল বাংলাদেশকে স্থিতিশীলতা আর অগ্রগতির এমন এক মডেলে পরিণত করা, যেমনটা আমরা জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলোর ক্ষেত্রে দেখি। আচ্ছা, এত বড় একটা স্বপ্ন শুরুটা হবে কোত্থেকে? পরিকল্পনাকারীরা শুরু করতে চাইছেন দেশের অর্থনীতির একদম প্রাণকেন্দ্র, মানে আমাদের গার্মেন্ট শিল্প থেকে। আর এখান থেকে উঠে এসেছে 5টি মূল দাবি। এই দাবিগুলোকে একটা কাঠামো দেওয়া হয়েছে গার্মেন্টস ওয়ার্কার্স রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের মাধ্যমে। মানে ওই যে বড় দর্শনের কথা বললাম, সেটাকে শ্রমিকদের জন্য একটা বাস্তবসম্মত পরিকল্পনায় নিয়ে এসেছে এই উদ্যোগ। প্রথম দাবিটাই কিন্তু একেবারে মৌলিক পুষ্টির নিশ্চয়তা। প্রস্তাবে বলা হয়েছে প্রত্যেক শ্রমিকের জন্য প্রতিদিন ২৫০০ ক্যালোরির খাবার নিশ্চিত করতে হবে। ভাবুন তো, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একজন কর্মীর সুস্থভাবে বেঁচে থাকার আর কাজ করার ভিত্তি। এরপরই আসছে বেতনের প্রসঙ্গটা। অপারেটরদের জন্য মাসিক মোট বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কর্মীদের আর্থিক নিরাপত্তায় এটা একটা বিশাল বড় ধাপ হবে। তো সব মিলিয়ে এই হলো সেই 5টি স্তম্ভ: ভালো আবাসন, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা, বীমা আর একটা নতুন বেতন কাঠামো। মানে আবাসন থেকে শুরু করে বেতন, সবকিছু মিলিয়ে শ্রমিকের ভালোর জন্য একটা কমপ্লিট প্যাকেজ। এখন আসল প্রশ্ন হলো, এই দাবিগুলো তো খুব ভালো, কিন্তু এগুলো বাস্তবায়ন হবে কিভাবে? এর জন্য একটা পরিষ্কার 3 ধাপের রোডম্যাপ বা কর্মপরিকল্পনাও দেওয়া হয়েছে। চলুন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? এই প্ল্যানটা কিন্তু একতরফা নয়। এর সাফল্য নির্ভর করছে সরকার, কারখানার মালিক এবং শ্রমিক সংগঠন, এই 3 পক্ষের এক হয়ে কাজ করার ওপর। মানে এটা একটা পার্টনারশিপ অ্যাপ্রোচ। তো প্রথম ধাপটা হলো প্রস্তুতির। মানে প্রথম 3 মাস ধরে চলবে গ্রাউন্ড ওয়ার্ক। যেমন সব পক্ষকে নিয়ে একটা জয়েন্ট কমিটি বানানো, খরচের হিসাব করে একটা টেকসই ফিন্যান্সিয়াল মডেল তৈরি করা, আর শ্রমিকদের জন্য ভালো আবাসনের একটা নীতিমালা ফাইনাল করা। পুরো কাঠামোর ভিত্তিটাই তৈরি হবে এই সময়ে। প্রস্তুতির পর 4 মাস থেকে শুরু হবে আসল কাজ, মানে ইমপ্লিমেন্টেশন। এই সময়ে নতুন বেতন আর পুষ্টির ব্যাপারটা চালু হবে, গ্রুপ ইন্স্যুরেন্স শুরু হবে, কারখানায় হেলথ ইউনিট বসবে, এমনকি ভালো মানের আবাসনের জন্য পাইলট প্রজেক্টও শুরু করার কথা বলা হয়েছে। আর সবশেষে আসে 3 নম্বর ধাপটা, যেটা হলো এই পুরো সিস্টেমটাকে টিকিয়ে রাখা। মানে 1 বছর পেরিয়ে গেলে শুরু হবে লং টার্ম প্ল্যানিং, যেমন নিয়মিত মনিটরিং করা, বিদেশি বায়ারদের সাথে বসে খরচার বোঝাটা ভাগাভাগি করা, আর এই বিনিয়োগের ফলে প্রোডাক্টিভিটি কতটা বাড়ল সেটা মূল্যায়ন করা। চলুন এবার এই পুরো পরিকল্পনাটাকে আরেকবার বড় ক্যানভাসে দেখি। এটা কিভাবে একটা নতুন অর্থনীতির নীল নকশা হয়ে উঠতে পারে।
এই পরিকল্পনার মূল অর্থনৈতিক কৌশলটা কিন্তু বেশ সহজ। সোজা কথায়, শ্রমিকের কল্যাণের জন্য যে বাড়তি খরচটা হবে সেটাকে পণ্যের দামের মধ্যেই ধরে নিতে হবে। এটাকে আলাদা বোঝা হিসাবে না দেখে প্রোডাকশন কস্টের একটা অংশ হিসাবেই ভাবতে হবে। আর এর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো মানসিকতার একটা পরিবর্তন। শ্রমিকের বেতন বা সুযোগ সুবিধাকে আর খরচ হিসেবে দেখা যাবে না, দেখতে হবে একটা ইনভেস্টমেন্ট হিসেবে। এমন একটা বিনিয়োগ যা কর্মীদের মনোবল বাড়াবে, পণ্যের মান ভালো করবে আর দিন শেষে উৎপাদনশীলতাও বাড়াবে। আর এর ফাইনাল আউটকাম কি হতে পারে? উৎসের মতে এমন একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যা আন্তর্জাতিক বাজারে শুধু প্রতিযোগিতাই করবে না, বরং একটা দায়িত্বশীল শিল্প খাত হিসেবেও পরিচিতি পাবে। মানে ব্যবসা আর নৈতিকতা দুটোই একসাথে চলবে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা মাত্র শিল্পের জন্য তৈরি করা এমন একটা পরিকল্পনা কি আসলেই একটা গোটা জাতিকে বদলে দেওয়ার মডেল হয়ে উঠতে পারে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।